আসসালামু আলাইকুম। গোয়েন্দা অথবা গুপ্তচরবৃত্তি পৃথিবীর ইতিহাসে খুবই পুরাতন। যখন খণ্ড খণ্ড রাজ্য দখল করে রাজারা রাজত্ব করত অথবা বিশাল রাজত্ব নিয়ে কোনো সুলতান বাদশাহ রাজত্ব করতেন, তখনও তারা তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের মানুষের নিরাপত্তা এবং বহির্বিশ্বের হামলা থেকে নিজেদেরকে বাঁচাতে তারা বিভিন্ন গুপ্তচরদের ব্যবহার করত। তারা দেশের অভ্যন্তরে কাজ করত এবং বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় তারা কাজ করে রাষ্ট্রের কাছে খবর পৌঁছে দিত। এই ইতিহাস সম্পর্কে এক্স্যাক্টলি বলা যাবে না যে এত তারিখ বা এত বছর আগে প্রথম গোয়েন্দা সংস্থা বা গুপ্তচরবৃত্তি শুরু হয়েছে। তবে আধুনিক যুগে এসে এই গুপ্তচরবৃত্তি বা গোয়েন্দা সংস্থাগুলো রাষ্ট্রীয়ভাবে কাজ করে এবং রাষ্ট্রীয়ভাবে তারা প্রতিষ্ঠিত এবং ঘোষিত। প্রতিটা দেশেই প্রায় এক বা একাধিক গোয়েন্দা সংস্থা রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর মূল কাজ কী? গোয়েন্দা সংস্থাগুলোর মূল 4টি কাজ থাকে, যেগুলো ডোমেস্টিক গোয়েন্দা সংস্থা বা ডিটেকটিভ ব্রাঞ্চ। সেগুলো হচ্ছে দেশের অভ্যন্তরীণ ছোটোখাটো মামলা বা দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে তারা নিয়োজিত থাকে। উদাহরণস্বরূপ বাংলাদেশে অনেক গোয়েন্দা সংস্থা রয়েছে। এর মধ্যে পুলিশের মধ্যেই রয়েছে কিছু গোয়েন্দা সংস্থা, যেমন ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ, এসবি স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এদের দায়িত্ব হচ্ছে দেশের ভিতরে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং দেশের ভিতরে যদি কোনো অকারেন্স বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে থাকে বা কোনো অপরাধ ঘটে থাকে সেটার সুষ্ঠু তদন্ত করা। সেই জন্য তারা গোয়েন্দাদের মতো কাজ করতে পারে। এছাড়াও দ্বিতীয় একটা কাজ হচ্ছে রাষ্ট্রের অভ্যন্তরে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের নাগরিকদের মধ্য থেকে বিভিন্ন সময় বিদ্রোহ দানা বাঁধে সরকারের বিরুদ্ধে এবং রাষ্ট্রের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য গোয়েন্দাদের কাজ করানো হয়। বলা যায় এক কথায় যে গোয়েন্দাদের দ্বিতীয় কাজটি হচ্ছে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় দেশের নিরাপত্তার জন্য, দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এবং রাষ্ট্রকে সুসংগঠিত রাখার জন্য নিজেদের নাগরিকদের মধ্যেই গোয়েন্দা ভিত্তি করাটা তাদের দ্বিতীয় কাজ। তৃতীয়ত, তারা কাজ করে যেটা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা, সেটা হচ্ছে বহির্বিশ্বের হাত থেকে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। যে সকল দেশের গোয়েন্দা সংস্থা তার প্রতিবেশী দেশগুলো থেকে তার নিজেদের সার্বভৌমত্বকে রক্ষা করা, তাদের সীমানা রক্ষা করা এবং প্রতিবেশী দেশ অথবা কোনো শত্রু রাষ্ট্র থেকে কোনো হামলা বা কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই সেই তথ্যটা সংগ্রহ করে রাষ্ট্রকে সেই বিপদ থেকে রক্ষা করা হচ্ছে তাদের খুব গুরুত্বপূর্ণ কাজ এবং কাজের মধ্যে তৃতীয়তম পড়ে। চতুর্থত, কোনো রাষ্ট্র যদি অন্য কোনো রাষ্ট্রতে আক্রমণ করতে চায় বা নিজেদের প্রয়োজনে অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় বা সামরিক অভিযান চালাতে চায়, তাহলে চতুর্থ কাজ হিসেবে গোয়েন্দাদের আসে, সেটা হচ্ছে সেই দেশের অভ্যন্তরীণ সব তথ্য রাষ্ট্রকে সরবরাহ করা। ছোট কথায় হচ্ছে গোয়েন্দাদের কাজ হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে। এর মধ্যে নামকরা কিছু গোয়েন্দা সংস্থা হচ্ছে আমেরিকার CIA সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, ইসরায়েলের আছে মোসাদ, পাকিস্তানে আছে ISI এবং ইন্ডিয়ার আছে র হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আমরা আজ এই বিষয়ে কিছু জানব। তার আগে জেনে নিই বাংলাদেশে কী গোয়েন্দা সংস্থা রয়েছে। প্রথমেই বলেছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ পুলিশের ডিপার্টমেন্টের মধ্যেই কিছু ডিপার্টমেন্ট রয়েছে গোয়েন্দা সংস্থার, যেগুলো হচ্ছে CID, SB স্পেশাল ব্রাঞ্চ যেটাকে বলি আমরা, বা ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ বা PBI পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এগুলো হচ্ছে দেশের অভ্যন্তরীণ।
কিন্তু বহির্বিশ্বের হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তার মধ্যে দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিজিএফআই, যেটা পুরোপুরি সামরিক, মানে আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং আর্মিদের দ্বারা পরিচালিত, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিরেক্টরেট অফ জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই। পাশাপাশি আছে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, যাদের দায়িত্ব হচ্ছে দেশের অভ্যন্তরীণ কোন্দলে হস্তক্ষেপ করে সেটা থেকে দেশকে উত্তোলন করা, বহির্বিশ্বের আক্রমণ থেকে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং প্রয়োজনে বহির্বিশ্বে অপারেশন পরিচালনা করা। যদিও তাদের মূল কাজ ধরা হয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করা অন্যান্য দেশের কাছ থেকে। ঠিক একইভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে সেটার নাম হচ্ছে RAW, যার পূর্ণ মিনিং হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। বাংলা যদি আমরা বলি তাহলে হচ্ছে গবেষণা এবং পর্যবেক্ষণ শাখা। এটার শুরু হয় কীভাবে? ব্রিটিশ আমলে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করছিল তখন ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হয় এবং সে আন্দোলনের পাশাপাশি কিছু সন্ত্রাসী গ্রুপ আত্মপ্রকাশ করে এবং তারা সেই ব্রিটিশ আন্দোলনের পাশাপাশি কিছু গ্রুপ ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। তো তাদের ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপকে ঠেকানোর জন্য প্রথমবার ব্রিটিশরা তৈরি করে ঠাগি অ্যান্ড ডাকাতি ডিপার্টমেন্ট। নামটা খুব শুনতে অদ্ভুত লাগলো। এটাই ছিল প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভারতে ব্রিটিশদের উপনিবেশের প্রথম একটা গোয়েন্দা সংস্থা, যারা গোপনে গুপ্তচর বৃত্তি করতো এবং তথ্য নিত কোথায় ডাকাতরা আছে এবং সন্ত্রাসীরা আছে। সেইটার নামই ছিল ঠাগি এবং ডাকাতি ডিপার্টমেন্ট। এটার যখন তার কার্যকর্মর মাধ্যমে তাদের দেশের শান্তি শৃঙ্খলা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে এবং ডাকাতি সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন কমতে শুরু করে, তখনই তারা নতুনভাবে 1887 সালে প্রথমবার সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ তৈরি করে। সেন্ট্রাল স্পেশাল ব্রাঞ্চ, যেটার কাজই ছিল গোয়েন্দা বৃত্তি এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে ভারতে যারা স্বাধীনতা আন্দোলন করত তাদের বিরুদ্ধে দমননীতি এবং তাদের হাত থেকে ব্রিটিশদের যে শাসন ব্যবস্থা সেটাকে রক্ষা করা, সেটাই ছিল তাদের কাজ, যেটা ধীরে ধীরে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে এবং গ্রহণযোগ্যতা অর্জন করতে থাকে। একটা সময় যে 1904 সালে সেটাকে চেঞ্জ করে নতুন করে আবার তৈরি করা হয়, যেটার নাম রাখা হয় সেন্ট্রাল ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, সংক্ষেপে CCID। একই সাথে তখন তারা ভারত বিরোধী আন্দোলনে যারা অংশ নিত তাদের উপর গুপ্তচর বৃত্তি করত, পাশাপাশি সন্ত্রাসীদের উপর গুপ্তচর বৃত্তি করত এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের উপরেও নজরদারি করত। এটাই 2 বছর পর 1906 সালে যে ইন্টেলিজেন্স ব্যুরো বা IB নামে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘ সময় যাবৎ এইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেই আর্মি ছিল এবং পুলিশ ছিল তার পাশাপাশি এই IB ইন্টেলিজেন্স ব্যুরো কাজ করতে থাকে গোয়েন্দা সংস্থা হিসেবে। 1947 সালে দেশ ভাগ হয় এবং ব্রিটিশরা এই দেশ ছেড়ে চলে যায়। ধর্মের ভিত্তিতে দুটি রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়, পাকিস্তান এবং ইন্ডিয়া। হিন্দু সংখ্যাগরিষ্ঠ হতে হিন্দুদের রাজ্য হিসেবে ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় এবং মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার কারণে পাকিস্তানের জন্ম হয়। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ভারতে যখন ব্রিটিশরা শাসন করত তাদের যে সকল মন্ত্রণালয় ছিল, যে সকল সম্পদ ছিল এবং যা আর্মি, পুলিশ এবং যে সকল ডিপার্টমেন্ট ছিল, যার মধ্যে একটা
গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্স ব্যুরো গোয়েন্দা সংস্থা সেটাকেও ঠিক ইকুয়েশনের ভিত্তিতে ভাগ করা হয়, যার ফলে আইবি পরে হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো পরে হচ্ছে ইন্ডিয়ার হাতে, এবং মিলিটারি ইন্টেলিজেন্স নামে যে আরেকটা গোয়েন্দা সংস্থা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, সেটা যে পরে হচ্ছে পাকিস্তানের হাতে, যেটা পরবর্তীতে আইএসআই এর রূপে আত্মপ্রকাশ করে এবং বর্তমানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা হিসেবে সেটা কাজ করে যাচ্ছে। 1947 সালে যখন ইন্টেলিজেন্স ব্যুরো ব্রিটিশদের চলে যাওয়ার পরে ভারতের আন্ডারে চলে আসে, তখন এটার কাজ ছিল ভারতের অভ্যন্তরে, শুধু ভারতের বাইরে এটার কোনো কাজ ছিল না। ভারতের অভ্যন্তরেই ভারতের সার্বভৌম রক্ষার জন্য তারা কাজ করত এবং ভারতের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমন, বিভিন্ন রাজ্যের বিদ্রোহ দমন এবং বিভিন্ন রাজ্যকে যারা স্বায়ত্তশাসিত ছিল তাদেরকে দখল করে নেওয়ার জন্য ইন্ডিয়া এই ইন্টেলিজেন্স ব্যুরোকে কাজে লাগায়, এবং ইন্টেলিজেন্স ব্যুরো নিজেদের সক্ষমতা প্রমাণ করতে থাকে একের পর এক, এবং রাষ্ট্রের জন্য তারা গোয়েন্দা হিসেবে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1971 সালে আইবি দেশের বাইরে প্রথম তাদের কার্যকলাপ শুরু করে। সালটা ছিল 1951। সেই সময় প্রথমবারের মতো ইন্ডিয়ার বাইরেও তাদের যে গোয়েন্দা সংস্থা আইবি ইন্টেলিজেন্স ব্যুরো তাদের কার্যকলাপ শুরু করে, এবং ধীরে ধীরে তাদের কার্যকলাপ বিভিন্ন দেশে প্রসারিত হওয়া শুরু করে। 1954 সালে চীন একটা ম্যাপ প্রকাশ করে, যেটা ভারতের সাথে তাদের সীমান্ত রয়েছে চীনের, সেই সীমান্তের ভিত্তিতে ভারত একটা ম্যাপ প্রকাশ করে, যেই ম্যাপে ভারতের নিজস্ব 1,20,000 কিলোমিটার জায়গা চীন তাদের নিজেদের অংশ বলে দাবি করে ম্যাপের মাধ্যমে। যদিও সে সময় ভারতের প্রতিবাদের কারণে তারা সেটাকে একটা মিস্টেক বা ইরর বলে চালিয়ে দেয়, কিন্তু সেই জায়গার দখল নেওয়ার জন্য তারা 28 অক্টোবর 1962 সালে সরাসরি ভারতের ওপর হামলা চালায়। সেই সময় ভারতের গোয়েন্দা সংস্থার মধ্যে এই আইবি ইন্টেলিজেন্স ব্যুরোই ছিল একমাত্র এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। 1962 সালে ভারত চীনের যুদ্ধ চলাকালীন সময় ভারত চীনের থেকে পিছিয়ে ছিল, কিন্তু ভারত একটা দিক থেকে গিয়েছিল, সেটা হচ্ছে বিমান। তারা যদি বিমান বাহিনীর মাধ্যমে বোমা বর্ষণ করতে পারতো চীনের সেই আর্মি ঘাঁটিগুলোতে, তাহলে ভারতের ইতিহাস হয়তো অন্যরকম হতো এবং সেই যুদ্ধে চীন ভারতের কাছে পরাজিত হতো। কিন্তু তৎকালীন সময় ভারতের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভাবছিলেন, আমরা যদি এয়ার স্ট্রাইক করি, বিমান হামলা করি, তাহলে চায়নারাও আমাদের উপরে বিমান হামলা করবে, এতে অনেক সিভিলিয়ান সাধারণ নাগরিকের জীবন যেতে পারে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ভারতের সেই অঞ্চলে বিমান বাহিনী ঘাঁটি থাকলেও যেখানে যুদ্ধ ছিল ভারত আর চীনের মধ্যে, তার আশেপাশে ব্যাকআপ দেওয়ার মতো চীনের সেনাবাহিনীতে বা তাদের সেনাবাহিনীর আশপাশে চীনা বিমান বাহিনীর কোনো ঘাঁটিই ছিল না, এবং তারা চাইলেই বিমান সহযোগিতা পেত না এবং ভারতের উপরে বিমান হামলা করতে পারতো না। এই যে ইনফরমেশনটা ভারত না পাওয়ার কারণে চীনের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এর একটা দোষ আরোপ যে পড়ে আইবির ওপর, ইন্টেলিজেন্স ব্যুরোর ওপর, যে আপনারা যে গোয়েন্দা সংস্থা যে কাজ করেন, আপনারা এই তথ্যটা আমাদের দিতে পারেননি, যে আমরা ভারতের বিমান বাহিনীকে কাজে লাগাতে পারিনি এই তথ্যের অভাবে। যদি তথ্যটা আমরা সঠিকভাবে পেতাম, তাহলে আমরা ঠিকভাবে কাজে লাগিয়ে এই যুদ্ধটা হয়তো জয়লাভ করতে পারতাম। এই যুদ্ধের ক্ষত শুকানোর আগেই 28 অক্টোবর 1965 সালে পাকিস্তান ভারতে হামলা করে বসে কাশ্মীর ইস্যু নিয়ে, এবং এই যুদ্ধটা অনেক সময় যাবৎ চলে, এবং এক কথা বলতে গেলে কোনো পক্ষ বিজয়ী না হয়েই যুদ্ধটা শেষ হয় একটা সিজ ফায়ার বা শান্তি চুক্তির মাধ্যমে। সেখানেও দেখা যায় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা থেকে অনেক এগিয়ে ছিল।
এবং তাদের কাছে অনেক তথ্য ছিল ইন্ডিয়ার বিষয়ে, যে কারণে পাকিস্তান অনেক সুবিধা পেয়েছে, অ্যাডভান্টেজ পেয়েছে যুদ্ধের ময়দানে ভারতের চেয়ে। তৎকালীন ভারতের যেই গোয়েন্দা সংস্থা ছিল আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, তারা সেরকম কোনো তথ্য ভারতকে দিতে পারেনি, যার কারণে ভারত যুদ্ধের ময়দানে একটা ডিসঅ্যাডভান্টেজ পায়, যার ক্ষতি হয় ভারতেরই। 1966 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসে, তখন তিনি এই বিষয়টাকে লক্ষ্য করে বা আইডেন্টিফাই করে তিনি আইবি থেকে আলাদা করে নতুন একটা গোয়েন্দা সংস্থা তৈরি করার উদ্যোগ নেন, যেটার কাজই হবে দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে বিভিন্ন দেশে থেকে সেই দেশের তথ্য দিয়ে নিজ দেশ ইন্ডিয়াকে সাহায্য করা এবং নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, এবং প্রয়োজনে অন্য দেশের উপর যেন হামলা চালাতে পারে সেই কারণে পর্যাপ্ত পরিমাণ তথ্য যেন তাদের হাতে থাকে, সেই রকম একটা গোয়েন্দা সংস্থা তৈরি করার কাজ শুরু করে ইন্দিরা গান্ধী 1966 সালে, যা 1968 সালে রূপ নেয় একটা গোয়েন্দা সংস্থার আকারে, যার নাম রাখা হয় RAW, যার পুনরূপ হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, যার সালে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং আত্মপ্রকাশ করে, যার প্রধান ছিলেন RN কাউ, এবং তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করতেন। এই 1968 সালে রয়ের যাত্রা শুরু হয়, 1966 সালে রয়ের যাত্রা শুরু হয়, যার প্রধান ছিলেন RN কাউ, এবং তিনি সরাসরি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ইন্দিরা গান্ধীকে তার প্রত্যেকটা রিপোর্ট জমা দিতেন। এবং এর প্রধান যে অফিস সেটা হয় লোদি রোডে, নিউ দিল্লিতে রয়ের হেডকোয়ার্টার স্থাপিত হয়, যা বর্তমানে এখনও সেই স্থানে রয়েছে। রয়ের মধ্যে পুলিশ, আর্মি অথবা অন্যান্য বাহিনীর মতো এরকম এতগুলো পদবি নেই। যেহেতু একটা আন্ডারকভার বা গোয়েন্দা সংস্থা, তাই রয়ের মধ্যে যারা কাজ করে তাদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা হয়, তাদের ব্যক্তিগত নাম বা সঠিক নামটা কখনোই প্রকাশ পায় না, তাদেরকে একটা ছদ্মনাম দেওয়া হয় এবং একটা কোড দেওয়া হয়। এবং এই যে তার মধ্যে পদবি কীভাবে চিহ্নিত করা হয়, যারা সিনিয়র অফিসার, যারা দেশে বসেই এই অপারেশনগুলো লঞ্চ করতেন বা অপারেশনগুলো নির্ধারণ করতেন বা ম্যাপ তৈরি করতেন প্রতিটা অপারেশনের, যারা সিনিয়র ছিলেন তাদেরকে বলা হতো সেক্রেটারি। আর তাদের আন্ডারে যারা কাজ করতেন মাঠ পর্যায়ে বিভিন্ন দেশে যেয়ে কাজ করতেন এবং বিভিন্ন অপারেশনে অংশ নিতেন, তাদেরকে বলা হতো আন্ডার সেক্রেটারি। এভাবে দুটো পদ ক্রিয়েট করে রয়ের যাত্রা শুরু হয়। বিভিন্ন দেশে লোক পাঠানো শুরু করে এবং তাদের ঘাঁটি শক্ত করতে শুরু করে, মানে নিজেদেরকে বিভিন্ন দেশে ওয়েল এস্টাবলিশ গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে শুরু করে লোকচক্ষুর অন্তরালে। এর ফলে প্রতিষ্ঠার মাত্র 9 মাসের মাথায় পাকিস্তানে প্রথমবারের মতো একজন গুপ্তচর পাঠানো হয়, যার অফিসিয়াল নাম ছিল হচ্ছে কাশ্মীর বেদি, যদিও তার আসল নাম কখনোই জানা যায়নি। আমি আগেই বলেছি যে রয় যারা কাজ করতেন তাদের আসল নাম, পরিচয়, ঠিকানা কোনো কিছুই প্রকাশ করা হতো না, তাদের শুধুই সেক্রেটারি বা আন্ডার সেক্রেটারি বলে জানা হতো এবং তাদের ছদ্মনামে তাদেরকে চেনা হতো। তো কাশ্মীর বেদি প্রথমবারের মতো 1966 সালে তৈরি হওয়ার 9 মাসের মাথায় পাকিস্তানে তার যাত্রা শুরু করেন একজন গোয়েন্দা হিসেবে, এবং তার কাজ শুরু হয় এবং তিনি তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে থাকেন। তিনি একজন এজেন্ট হিসেবে, আন্ডার সেক্রেটারি হিসেবে পাকিস্তান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন, সংগ্রহ করে সেই তথ্য পাঠাতেন হচ্ছে অমৃতসরে একটা গ্রামে একটা কৃষকের কাছে, এবং সেই তথ্যগুলো ছিল কোড আকারে।
একটা চিঠিতে স্বাভাবিকভাবে বাবাকে সন্তান যেভাবে চিঠি লেখে ঠিক সেভাবে, কিন্তু সেটাকে আনকোড করে যদি ব্যাখ্যা করা হয় তাহলে সেটা ছিল এক ধরনের সামরিক তথ্য, যেটা পাকিস্তান থেকে কাশ্মীর বেদি সেই তথাকথিত কৃষককে পাঠাতেন অমৃতসরে, এবং এই অমৃতসর থেকে বিভিন্ন এজেন্ট এসে সেই তথ্যটা দিল্লিতে পৌঁছাতেন বিভিন্ন ল্যান্ড ফোনের মাধ্যমে, এবং দিল্লি থেকে সেই তথ্যটা কোনো এজেন্ট একাধিক এজেন্ট সেটা সরাসরি হেডকোয়ার্টারে নিয়ে যেতেন, এবং কাউকে যিনি প্রধান ছিলেন রয়ের, তাকে সরাসরি সেই তথ্যটা প্রদান করা হতো, এবং সেই তথ্য যদি গুরুত্বপূর্ণ মনে করতেন তাহলে তিনি সেটা নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতেন এবং তার বিষয়ে বিচার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতেন। এর ধারাবাহিকতায় 1970 সালে রয়ের হাতে কিছু ছবি আসে। রয়ের একাধিক এজেন্ট তখন পাকিস্তানে অ্যাক্টিভ, এবং প্রতিটা শহরেই একের অধিক এজেন্ট ছিল, যারা হয়তো এক একজন নিজেদেরকে চিনতেন না, একজন এজেন্ট অন্য একজন এজেন্টকে চিনতেন না, তারা শুধু কোডের মাধ্যমে তথ্য আদান প্রদান করতেন। সেই সময় 1970 সালে রয়ের হাতে কিছু ছবি আসে। এই ছবিতে দেখা যায় যে পাকিস্তানে যে আমেরিকান এয়ারবেসটা আছে সেখানে কিছু বিমান ল্যান্ড করে, যার মধ্যে 6টি ছিল F-104 যুদ্ধবিমান এবং 7857 বোমারু বিমান, এবং প্রায় 300 কার্গো বিমানে অস্ত্র আনলোড করা হয় পাকিস্তানে। বিষয়টা মনে রাখবেন, সালটা ছিল 1970। তৎকালীন সময়ে পাকিস্তানে যে দুটো অংশ ছিল, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান, মানে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, যেটা বর্তমানে পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ, সেই সময় এখানে রাজনীতি ছিল উত্তাল, এবং 1970 নির্বাচনে জয়ের পরে আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তান সেই ক্ষমতাটা ধরে রাখার জন্য সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয়, এবং 1970 সালে রয়ের হাতে এই তথ্যগুলো চলে যাওয়ার কারণে যা ঘটে সেটা হচ্ছে তারাও ধরে নেয় যে পাকিস্তান খুব শীঘ্রই পশ্চিম পাকিস্তান হতে পূর্ব পাকিস্তানের দিকে, মানে বর্তমানে বাংলাদেশের উপরে একটা সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ সামরিক অভিযান পরিচালনা করতে যাচ্ছে। তাই ইন্দিরা গান্ধী তার পুরো ফোকাসটা এই পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের উপরে দেয়। উক্ত সময়ে তাদের একজন এজেন্ট হাশিম কুরাশি, তার মাধ্যমে একটা বিমান হাইজ্যাকের নাটক করা হয়, এবং বিমান হাইজ্যাক করে তারা তাদের কিছু জঙ্গিদের মুক্ত এবং কিছু অর্থ দাবি করবে এরকম একটা নাটক তৈরি করা হয়, এবং এই বিমানটা উড়িয়ে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে, এবং রয়ের প্ল্যান অনুযায়ী তারা সেই বিমানে সাধারণ যাত্রীদের পাশাপাশি রয়ের এজেন্টদেরকেও রেখেছিল ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য, এবং তারা চাচ্ছিল যেন পাকিস্তান এটা বিশ্বাস করে যে ভারতের মধ্যে স্বাধীনতাকামী কিছু সংগঠন এই বিমানটা হাইজ্যাক করেছে, এবং পাকিস্তানে আশ্রয় নিয়ে তারা ভারতের কাছ থেকে তাদের দাবি দাবা উদ্ধার করবে। পাকিস্তান সেই ট্র্যাপে পা দেয় এবং পাকিস্তানে তাদেরকে বিমান অবতরণ করার সুযোগ দেয়। এর মাধ্যমে এই বিমান যারা অপহরণ করে তারা ইন্ডিয়ার কাছে কিছু দাবি দাওয়া তুলে ধরে, এবং পাশাপাশি পাকিস্তানের কাছে অনুরোধ করে যে তারা জুলফিকার আলী ভুট্টোর সাথে একবার দেখা করতে চায়। তো গোপনে জুলফিকার আলী ভুট্টো তাদের সাথে দেখা করে, যে কারণে সেখানে থাকা রয়ের এজেন্টরা ছবি তুলে নেয় সেই তথাকথিত সন্ত্রাসী যারা রয়ের এজেন্ট ছিল তাদের সাথে পাকিস্তানের একজন বড় রাজনীতিবিদ ভুট্টোর, এবং তারা পৃথিবীর কাছে এটা এস্টাবলিশ করতে সক্ষম হয় যে পাকিস্তান, ভারত এবং পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ উভয় দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে, এবং সন্ত্রাসীদের উস্কানি দিচ্ছে তাদের দেশে অশান্তি তৈরির জন্য। এর ফলে যা ঘটে সেটা হচ্ছে 1971 সালে যখন বাঙালিরা
বৈষম্যের শিকার হয়ে পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং মুক্তিযুদ্ধে অংশ নেয় এবং মুক্তিযুদ্ধের প্রায় জয়ের দ্বারপ্রান্তে তখন এটাকে ইস্যু করে ভারত বাংলাদেশের যুদ্ধে হস্তক্ষেপ করে এবং ডিসেম্বর 3 তারিখ ইন্ডিয়া সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনভাবে নিজের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। যদিও এই যুদ্ধে মূল ভূমিকা ছিল বাঙালিদেরই এবং বাঙালি মুক্তিযোদ্ধারাই মূল যুদ্ধটা করেছে, তবুও ইন্ডিয়া অনেকটাই সাপোর্ট করেছে বাংলাদেশকে যুদ্ধে। তার পিছনে ইন্ডিয়ার কারণ ছিল হচ্ছে তাদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষা, কারণ বাংলাদেশের চারদিক দিয়েই প্রায় ভারতের অবস্থান, শুধু একটা অংশ দিয়ে মায়ানমার এবং সমুদ্র। আর যে কারণে বাংলাদেশ যদি তৎকালীন পূর্ব পাকিস্তানে থাকতো তাহলে পাকিস্তানের সাথে ভারতের যে শত্রুতার সম্পর্কটা রয়েছে সেইটা অনেক বেশি কষ্টের কারণ হতো ভারতের জন্য এবং ঝুঁকিপূর্ণ হতো। যে কারণে ভারতও চাচ্ছিল যে এই পাকিস্তানকে দুই টুকরো করে দুভাগ করে দিয়ে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে। এইভাবে রয়ের সাহায্যে 1971 সালে ভারত তাদের সফলতা অর্জন করে এবং বাঙালিরাও নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হয় এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর তার অপারেশন একের পর এক চালিয়ে যায়। 12 জানুয়ারি 1975 সালে এলাহাবাদ হাইকোর্ট একটা রুল জারি করে রয়ের বিরুদ্ধে এবং মানে ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং সেটাকে দোষী সাব্যস্ত করে একটা স্টেটমেন্ট দেয়, যা হচ্ছে তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে অংশগ্রহণ করেন তখন রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিনি রাষ্ট্রীয় কোনো সম্পদ ব্যবহার করতে পারবেন না বা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে সাহায্য নিতে পারবেন না নির্বাচনে। রয়ের উপরে এই অভিযোগ আনা হয় যে ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য কাজ করেছে এবং সক্রিয়ভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এরকম একটা দোষে দোষিত করা হয়, যে কারণে অনেকেই কংগ্রেসের তৈরি বলে তখন মনে করতে শুরু করে। যার কারণে ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন 75 সালে তখন রয়ের উপরে ভারতের জনগণের আস্থা কিছুটা কমে যায়, যেটা 70 সাল পর্যন্ত স্থায়ী ছিল। এই ইমার্জেন্সিটা মানে এক অর্থে ইন্দিরা গান্ধী 2 বছর কোনো সংবিধান ছাড়াই রাষ্ট্রকে শাসন করে গেছেন। 1977 সালে নির্বাচনে ইন্দিরা গান্ধী খুব ভালোভাবে পরাজিত হন তৎকালীন তার প্রতিদ্বন্দ্বী মোরারজি দেশাইয়ের কাছে। মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীকে পরাজিত করে 1977 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং শপথ গ্রহণ করার পরেই তিনি নির্বাচনে জয়লাভের পর শপথ গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে রয়ের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি গঠন করেন যে ইন্দিরা গান্ধীকে সহযোগিতা করে কিনা সেই বিষয়টা জানার জন্য। এই তদন্ত কমিটিটার দায়িত্বে ছিলেন তৎকালীন আইপিএস অফিসার এসপি সিং। তিনি তদন্তে কে নির্দোষ বললেও তার উপরে কিছু দোষ দেওয়া হয় বা কিছুটা নির্বাচনকে প্রভাবিত করার আরোপ প্রমাণিত হয়, যদিও যে আরোপটা সরকার করেছিল সেই আরোপটা 100% বা 100% পূর্ণভাবে প্রমাণিত হয়নি। এর কারণে তৎকালীন যে আর.এন. কাও রয়ের প্রধান ছিলেন, চিফ ছিলেন, তিনি ইচ্ছে করেই অবসরে চলে যান থেকে এবং কে আবার ঢেলে সাজানোর চেষ্টা করেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তৎকালীন সময়ে পাকিস্তান পারমাণবিক শক্তিধর হওয়ার জন্য চেষ্টা করছিল এবং সেই জন্য তার নিউক্লিয়ার ওয়েপেন্স সংগ্রহ এবং তার পরীক্ষা নিরীক্ষা এবং সফল করে পাকিস্তানকে একটি পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করার পূর্ণ চেষ্টায় লিপ্ত ছিল এবং
পাকিস্তান থাকা রয়্যাল এজেন্টরা এই বিষয়ে বারবার ইনফরমেশন দিচ্ছিল ইন্ডিয়াকে, কিন্তু মোরার দেশাই যেহেতু রয়ের উপরে ইন্দিরা গান্ধীর কারণে পুরোপুরি ভরসা করতে পারছিলেন না, এবং তিনি ব্যক্তিগতভাবে মনে করতেন যে এটা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, এটাতে ইন্ডিয়ার হস্তক্ষেপ করা কিছু নেই, তাই তিনি এই বিষয়ে ততটা জোর দেননি। রাওয়ালপিন্ডিতে খান রিসার্চ সেন্টার নামে একটা গবেষণাগার আছে, যেখানে তৎকালীন সময়ে বিভিন্ন বিজ্ঞানী এবং বিভিন্ন ঊর্ধ্বতন আর্মি অফিসারদের যাতায়াত রেগুলারলি হতো, যেটা ওইখানে থাকা রাওয়ালপিন্ডিতে থাকা রয়্যাল এজেন্টের চোখে পড়ে এবং সেই তথ্যটা তারা ইন্ডিয়াতে পাঠায় এবং ইন্ডিয়ার হাই কমান্ড রয়ের তারা সেটা পুরো পর্যবেক্ষণ করার জন্য তাদের এজেন্টদেরকে নির্দেশ দেয়। তারা অনেক চেষ্টা করে দেখে যে বিজ্ঞানীরা কিছু বিজ্ঞানী যেই সেলুনে চুল কাটতেন, সেই সেলুন থেকে তাদের চুলের কিছু অংশ তারা সংগ্রহ করে সেই চুলের অংশগুলোকে তারা ভারতে পাঠাতে সক্ষম হয়, এবং ভারতে তাদের যে গবেষণাগার সেখানে তারা দেখে যে হ্যাঁ, সেই পরিমাণ রেডিয়াম আছে, যে পরিমাণ রেডিয়ামের কাজ করলে চুলের মধ্যে পাওয়া যায় এবং সেটা নিউক্লিয়ারের সংস্পর্শে আসলেই হয়। তার মানে হচ্ছে এই যে পাকিস্তান গোপনে তাদের ভয়ঙ্কর মৃত্যুর যে অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছে। এই তথ্যটা একদম সুনিশ্চিত হওয়ার পরেই তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে জানান, এবং ভারত এবং ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ইসরায়েল ভারতকে একটা প্রস্তাব দেয় যে ভারতের মাটি ব্যবহার করে, যেহেতু ইসরায়েল থেকে সরাসরি পাকিস্তানে হামলা করা সম্ভব না, তাই ভারতের মাটি ব্যবহার করে ইসরায়েল পাকিস্তানের উপরে হামলা চালাতে চায়। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই বিষয়টা সরাসরি নাকচ করে দেন, এবং তিনি তৎকালীন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি সামরিকভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা এসেছিলেন, জিয়াউল হক, তার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকার কারণে তিনি ফোনে তাকে জানান যে রাগের মাধ্যমে জানান যে আপনারা যে কাজ করছেন সে কাজ বন্ধ করুন, আপনারা কী কাজ করছেন আমরা সেটা জানি, এবং খান রিসার্চ সেন্টারে কী হয় সে বিষয়ে আমাদের পূর্ণ তথ্য রয়েছে। মোরারজি দেশাই ইমোশনাল হয়ে যে কাজটা করে ফেলেছিলেন সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানকে এই তথ্যটা দিয়ে দিয়েছিলেন যে এই বিষয়ে ভারত জানে এবং সেখানে তাদের গোয়েন্দারা রয়েছে। এর ফলে একটা মেসাকার তৈরি হয়, পাকিস্তানের বিভিন্ন রয়্যাল এজেন্টকে আইডেন্টিফাই করা শুরু করে পাকিস্তান, এবং খান রিসার্চ সেন্টার থেকে খুব কম সময়ের মধ্যে সব সরঞ্জাম সরিয়ে নিয়ে অন্য জায়গায় সেই রিসার্চ নিউক্লিয়ার পারমাণবিক যে অস্ত্র তৈরির যে প্রক্রিয়া সেটা চালু থাকে, এবং একই সময় তারা রয়্যাল এজেন্টদেরকে আইডেন্টিফাই করে একের পর এক হত্যা করা শুরু করে। এতে যেটা হয় সেটা হচ্ছে রয়্যাল এজেন্টরা নিজেদেরকে অনিরাপদ এবং দেশ থেকে বিচ্ছিন্ন মনে করতে শুরু করে, এবং রয়ের অ্যাক্টিভিটিস অনেকটাই কমে যায়। মোরারজি দেশাই রকে সবসময় ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত বা ইন্দিরা গান্ধী পক্ষপাতিত্ব করার কারণে, পছন্দ না করার কারণে রয়ের মধ্যে সে সময়টাতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়, যেটা আবার 1980 সালের 14ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার মাধ্যমে রয়ের যেই নিজেদের মধ্যে কোন্দল এবং অস্থিরতা ছিল সেই অস্থিরতাটা নিরসন ঘটে, এবং আবার নিজেকে নতুনভাবে তৈরি করার স্টেপ নেয় এবং নিজেদেরকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করে, এবং তার আশেপাশের পাকিস্তান, আমাদের বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান থেকে শুরু করে প্রতিবেশী সকল দেশ, মালদ্বীপ সহ সকল দেশে রয়্যাল এজেন্ট ছড়িয়ে পড়ে, এবং তাছাড়াও ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে, বলা যায় পৃথিবীর সকল দেশেই কম বেশি রয়্যাল এজেন্ট রয়েছে, যারা তাদের দেশের সেই দেশ থেকে তথ্য সংগ্রহ করে ইন্ডিয়াতে সরবরাহ করে। এবং এর দ্বিতীয়বার ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায় আসে তখন এই রকে তিনি শক্তিশালী একটা সংস্থা হিসেবে তৈরি করে নেয় এবং ক্যাবিনেটে জায়গা দেয়।
ক্যাবিনেটে জায়গা দেওয়ার কারণে যেটা